তোমাদের সবাইকে মিস্টিক্যাল বেঙ্গলিতে আর একবার স্বাগত। আজকে আমরা পড়ব মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা দেখেছি ক্ষুধা আর মৃত্যুর নির্মম দৃশ্য। অফিস যাওয়ার পথে ফুটপাতে মৃত মানুষ দেখে বদলে যায় মৃত্যুঞ্জয়ের জীবন। সহকর্মী নিখিল তাকে বোঝাতে চায় ব্যক্তিগত ত্যাগে এই বিপুল সমস্যার সমাধান হয় না, কিন্তু মৃত্যুঞ্জয়ের বিবেক থেমে থাকতে দেয় না তাকে। সে নিজেও খাওয়া কমিয়ে দেয়, মাসের বেতন দান করে, আর ঘুরে বেড়ায় শহরের ফুটপাতে ডাস্টবিন লঙ্গরখানায়, শুধু ক্ষুধার্ত মানুষের দুঃখ দেখার জন্য। দিন যেতে যেতে তার চেহারায় নেমে আসে ক্লান্তি, মনে জন্মনে অদ্ভুত এক আলোড়ন। কিন্তু এই পথে হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে। কি সেই অন্ধকার? চলো তাহলে শুরু করি মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে। নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখায়, মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে। ভেতরে সে পুড়ছে, সন্দেহ নেই। টুনুর মার যা স্বাস্থ্য, এক বেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। এই টুনুর মাটা কে? টুনুর মা হচ্ছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী, এবং টুনু মৃত্যুঞ্জয়ের কন্যা। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁপিয়ে উঠল। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল? আর কি করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না। এ অন্যায় নয়, অত্যাচার নয়? মরে তো মরবে না খেয়ে। আসলে নিখিল বুঝাচ্ছিল মৃত্যুঞ্জয়কে যে এইভাবে চললে হয়তো টুনুর মার যা স্বাস্থ্য, তাতে হয়তো সে দিন 20 টিকতে পারবে। তা শুনে কিন্তু মৃত্যুঞ্জয় যথেষ্ট ঝাঁঝিয়ে ওঠে। সে বলে যে তাকে কত বোঝানো হয়েছে, কিন্তু সে খাবে না আমি না খেলে। মৃত্যুঞ্জয়ের চোখে এটা অন্যায়, এটা অত্যাচার। নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। গুরুত্বপূর্ণ একটি লাইন। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারো না কারো। যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আর একজনকে খাওয়ানো। এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা। কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না, গলায় আটকে গেল। নিখিল বুঝাতে গিয়েছিল মৃত্যুঞ্জয়কে যে এভাবে না খেয়ে দেশের মানুষকে বাঁচানো যাবে না। এই কথাগুলো সে বন্ধু মৃত্যুঞ্জয়কে বুঝাতে চেয়েছিল, কিন্তু সেসব আর বুঝাতে না পেরে কথাগুলো যেন তার গলায় আটকে গেল। সে শুধু বলল, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে নিজেই আমি তা খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। নিখিলের যুক্তি হচ্ছে যে ভুরি ভোজনটা কিন্তু অন্যায় নয়। নিজের যথেষ্ট খাওয়া কখনোই মানুষের অন্যায় হতে পারে না, কারণ নিজে না খেয়ে অন্যকে বাঁচতে সাহায্য করা মানে একটা বোকামো। কিন্তু মৃত্যুঞ্জয়ের চোখে তা একটা স্বার্থপরতা। বলছে ওটা পাশবিক স্বার্থপরতা। মনে রাখবে, এই নীতি ধর্মের থেকে বলছি এই জায়গাটাই ইম্পর্টেন্ট। যেটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়েই নিজে আমি তা খাবো। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। ওটা পাশবিক স্বার্থপরতা, এটি একটি গুরুত্বপূর্ণ লাইন। কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, 1 কাপ অখাদ্য গয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো। অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরতো না। এটি একটি গুরুত্বপূর্ণ লাইন। তা সে অন্য 1000 মাইল দূরেই থাক, আর 31টা তালা লাগানো গুদামেই থাক। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। এটি একটি গুরুত্বপূর্ণ লাইন। এখন এই অংশটা পড়তে গিয়ে আমরা দু একটা শব্দের অর্থ জানবো এবার। যেমন ভুরিভোজ, প্রথম শব্দ। ভুরিভোজ শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত খাওয়া। নীতি ধর্ম অর্থাৎ ন্যায়বোধ, যাকে ইংরাজিতে বলে মরাল প্রিন্সিপাল। গয়েল,
এই শব্দটা একেবারে নতুন। গয়েল। গয়েল শব্দের অর্থ হচ্ছে ভাতের ফ্যান আর চালের ভাঙা দানা। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, এক সময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে অনেক রাত্রে, দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খুঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড় দেখে প্রথম প্রথম সে এই সব নরনারীর যত জনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে এক কথাই বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। এই যে কিন্তু মেনে নিয়েছে, এটা সাধারণ মানুষের অদৃষ্ট বা বলতে পারো ভাগ্য, কিন্তু মেনে নিয়েছে। এখন কি দেখছি আমরা, যে নিখিলকে আর অফিসে যেতে দেখছি না। সে ভয়ঙ্করভাবে একা একা চুপচাপভাবে বসে থাকে। সে আর বাড়ি যায় না। কি করে না, অফিস থেকে বেরিয়ে সে ফুটপাতের ধারে যে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, যে মানুষগুলো ডাস্টবিনের ধারে খাবার খুঁজছে, যে মানুষগুলো আশ্রয়হীনভাবে ফুটপাতে গাছের নিচে পড়ে আছে অনেক রাত্রি পর্যন্ত, যারা দোকান বন্ধ হলে হামাগুড়ি দিয়ে রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খুঁজে, যারা ভোর 4টে থেকে লাইন দিয়ে বসে লঙ্গরখানায় দাঁড়িয়ে থাকে, মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। প্রথম প্রথম এই সব মানুষদের সাথে মৃত্যুঞ্জয় আলাপ জমানোর চেষ্টা করত, কিন্তু এখন সে সেটা করে না। কারণ তাদের বলার ভঙ্গি, তাদের মুখের ভাষা প্রায় এক। এ যেন অনেকটা নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো। প্যানপ্যানানি শব্দের অর্থ হচ্ছে একঘেয়েমি বলে চলা। সেই এক দুঃখের কাহিনী, সেই এক ভাগ্যের কথা। এই মানুষগুলো কখনো প্রতিবাদ করতে যায় না। তাদের অবস্থা কে এমন করলো, কিভাবে হলো, তারা কেউ তলিয়ে ভাবে না। তারা এই ব্যাপারটাকে মেনে নিয়েছে, অনেকটা আমাদের বর্তমান অবস্থার মতো। আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমাজ ব্যবস্থা থেকে অত্যাচারিত, অবহেলিত হচ্ছি। বিভিন্ন বিষয়, সরকারি পরিষেবা থেকে বিচ্ছিন্ন হচ্ছি, কিন্তু আমরা কেউ তাকে প্রতিবাদ করছি না, কেউ তলিয়ে ভাবছি না কেন এমন হলো। আমরা অজান্তে কিন্তু সেই সব অন্যায়ের সাথে আপোষ করছি, অর্থাৎ মেনে নিচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, সকলে এক কথাই বলে। কোন কথা? এরকমভাবে কোশ্চেন আসবে। ভাষা ও ভোলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। এটি একটি গুরুত্বপূর্ণ লাইন। এটি একটি খুব ইম্পর্ট্যান্ট লাইন। কিন্তু মেনে নিয়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ লাইন। এখন এখানে আমরা দুটো শব্দ পাচ্ছি। একটা হচ্ছে রোয়াকে। রোয়াকে শব্দের অর্থ হচ্ছে বারান্দায়। দ্বিতীয় শব্দটা হচ্ছে লঙ্গরখানা। এই শব্দের অর্থ হচ্ছে যেখানে বিনামূল্যে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়। ইংরাজিতে যাকে বলে কমিউনিটি কিচেন। আমরা 2019-20 সালে কোভিডের কারণে এই শব্দটার সাথে বহুলভাবে প্রচলিত, যে কমিউনিটি কিচেন। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। শোচনীয় শব্দের অর্থ হচ্ছে খুব খারাপ। টুনুর মা বিছানা নিয়েছে, মানে মৃত্যুঞ্জয়ের স্ত্রী রোগে আক্রান্ত হয়েছে। বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। তাগিদ শব্দের অর্থ কি? প্রেসারাইজ করা, রিকোয়েস্ট করা। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয়
আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদদ মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলো অনাদরে, অবহেলায়, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। মৃত্যুঞ্জয়ের এদিকে বাড়ির অবস্থা কিন্তু ক্রমশ শোচনীয় হয়ে গেছে। তার স্ত্রী রোগে আক্রান্ত হয়েছে। সে তবু বাড়ির সমস্ত লোককে বলে যে মৃত্যুঞ্জয়কে খুঁজে এনে দাও। কিন্তু বাড়ির লোকেই বা এই বিরাট শহরের কোথায় গিয়ে খুঁজবে, যেখানে দুটি খাবারের আশায় বহু মানুষ ভিড় করে শহরে, যেটা লেখক জঞ্জালের সাথে তুলনা করেছেন। সেই জঞ্জালদের ভিড়ে কিভাবে মৃত্যুঞ্জয়কে খুঁজে বার করবে তার বাড়ির লোকেরা, তাই তারা কিছুক্ষণ বাইরে কাটিয়ে ফিরে আসে এবং টুনুর মাকে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে তারা মিথ্যা মিথ্যা বলে সান্ত্বনায় যে দেয় যে মৃত্যুঞ্জয় খানিক পরেই ফিরে আসবে। কিন্তু তারা আসল সত্যটা জানে যে মৃত্যুঞ্জয় আর বাড়ি ফিরবে না। তাই সকলেই মৃত্যুঞ্জয়ের শোকে গম্ভীর হয়। কেউ কেউ আবার কান্নার মুখ নিয়ে বসে থাকে। কাঁদদ, কাঁদদ শব্দের অর্থ কান্না আসবে এমন মুখ করে বসে থাকাকে বলে কাঁদদ মুখ। আর তার ছেলে মেয়েগুলো অনাদরে, অবহেলার, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। এখানে গুরুত্বপূর্ণ একটি লাইন হচ্ছে, আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে। এটি একটি গুরুত্বপূর্ণ লাইন। এখান থেকে লাইন তুলে কোশ্চেন হতে পারে। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। এটি একটি গুরুত্বপূর্ণ লাইন। আর একটি গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, ছেলে মেয়েগুলো অনাদরে, অবহেলায়, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। এটি আরেকটি গুরুত্বপূর্ণ লাইন। নিখিলকে বারবার আসতে হয়। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়। নিখিলকে বারবার আসতে হয় কেন? টুনুর মায়ের অনুরোধে। সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমিই তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন? অবাকভাবে জিজ্ঞাসা করে নিখিল। নিখিলকে আসতে হয় টুনুর মায়ের অনুরোধে। সে নিখিলকে অনুরোধের সাথে বলে যেন সে মৃত্যুঞ্জয়কে দেখে তার সঙ্গে থাকে। কিন্তু নিখিল বলে যে আপনি যদি সুস্থ হয়ে উঠেন এবং ঘরের দিকে তাকান, তাহলে ঘরের দিকে তাকান বলতে ঘরের মধ্যে যে শোচনীয় অবস্থা তৈরি হয়েছে, ছেলে মেয়েরা যে অনাদরে, অবহেলার, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদছে, সেই কান্না যদি থামাতে পারেন, তাহলে আমি তার সঙ্গে থাকব, নইলে নয়। তখন তার প্রত্যুত্তরে টুনুর মা বলে উঠেন, অর্থাৎ সে যদি চলতে পারত এবং সুস্থ হয়ে উঠত, তাহলে মৃত্যুঞ্জয়ের সাথে সে ঘুরত। এই কথায় নিখিল অবাক হয় এবং অবাক হয়েই জিজ্ঞাসা করেন, ঘুরতেন? আগন্তুক শব্দের এখানে অর্থ কি? আগন্তুক শব্দের অর্থ হচ্ছে যে এসেছে, স্ট্রেঞ্জার। নিশ্চয়ই। কে বলছে? টুনুর মা। ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। গুরুত্বপূর্ণ লাইন। ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। ঠিক আছে? এটি একটি গুরুত্বপূর্ণ লাইন, মনে রাখার মতো। উনি পাগল হয়ে যাচ্ছেন। উনি পাগল হয়ে যাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ আরেকটি লাইন। আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাবে। নিখিল বলছে, ছেলে মেয়েগুলোর জন্য সত্যি আমার ভাবনা হয় না। কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি আর করা যায় না? আচ্ছা কিছুই কি আর করা যায় না? এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। একেবারে মুষড়ে যাচ্ছে দিনকে দিন। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। নিখিল শোনে, তার মুখ কালি হয়ে যায়। এটি খুব গুরুত্বপূর্ণ লাইন। মৃত্যুঞ্জয় আপিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। আপিসে ছুটির পর সে
মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলো এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিতর্কগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয়ের অবস্থা আরো খারাপ হয়েছে। তবু তার সাথে তার বন্ধু নিখিল থাকার চেষ্টা করছে, কিন্তু নিখিলও একটা সময় এসে বুঝতে পারছে যে মৃত্যুঞ্জয়কে আর ফেরানো সম্ভব নয়। তাই সে হাল ছেড়ে দিয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন হচ্ছে, ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। আরও একটি গুরুত্বপূর্ণ লাইন আছে, তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। কোন প্রসঙ্গে কেন এমন কথা বলা হয়েছে, এমন কোশ্চেন করতে পারে। এরপরে আমরা গল্পটার একবারে শেষ দিকে চলে এসেছি। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। পরনের ধুতির বদলে আসে ছেঁড়া নেকড়া। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরো 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। গা থেকে এইছি, আমরা গল্প প্রসঙ্গে পেয়েছি যে এই কথাগুলোই তারা বলতো নিখিলকে। তাই নিখিল এদের সাথে কথা বলা বন্ধ করেছিল, কিন্তু সেই কথাগুলো আজ নিখিল রপ্ত করে ফেলেছে। তাই সে বলে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন। তাহলে বলাই যায়, দিন গড়ায়, মৃত্যুঞ্জয় আর আগের সেই পরিপাটি মানুষ নেই। সিল্কের জামা পরিপাটি ধুতি হারিয়ে গেছে, গায়ে ধুলো মাটি, পরনে ছেঁড়া কাপড়, মুখ ভর্তি তার দাড়ি। এখন সে দাঁড়ায় ফুটপাতের লাইনে, হাতে একটি ছোট মগ, আর 10 জনের সঙ্গে কাড়াকাড়ি করে নেয় লঙ্গরখানার 1 চামচ খিচুড়ি। মুখে উচ্চারণ করে, গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। যে মানুষ অন্যের ক্ষুধা মেটাতে চেয়েছিল, আজ সেই ক্ষুধার্তদের ভিড়ে মিশে গেছে। নিখিল দূর থেকে তাকিয়ে থাকে। কথা হারিয়ে গেছে, যুক্তি হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু এক ভয়ঙ্কর নীরবতা। গল্প শেষ হয় না এখানে, শেষ হয় আমাদের ভেতরের সেই প্রশ্ন, কে বাঁচে আর কেই বা বাঁচায়। তাহলে এখানে গল্পটা শেষ করলাম। এরপর আমরা গল্পটার বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য তোমাদের সবাইকে ভালোবাসা। আশা করি আগের ভিডিওতেও তোমাদেরকে পাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আর তোমরা যদি এই ভিডিওটার প্রেজেন্টেশনটা চাও, তাহলে মিস্টিক্যাল বেঙ্গলিতে গিয়ে